আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো আমি চেষ্টা করব যে সকল ইম্পর্টেন্ট লাইন এই অধ্যায়ে আছে সেগুলোই বেছে বেছে পড়িয়ে দেওয়ার জন্য, যাতে কারো কোনো সমস্যা না থাকে এবং ইনশাল্লাহ এর ভিতরেই সকলের সমস্যা সব মিটে যাবে। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। এখানে আমাদের শুধু এই লাইনটা জানতে হবে যে 1869 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মেন্ডেলিভ জ্ঞাত 63টি মৌলকে এদের পারমাণবিক ভরের ক্রম বৃদ্ধি অনুসারে 12টি পর্যায় ও 18টি গ্রুপে বিন্যস্ত সহকারে প্রথম পর্যায় সারণী তৈরি করা হয়। পরবর্তীতে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে মৌলসমূহকে 60টি পর্যায় ও 18টি গ্রুপে বিন্যস্ত করে আধুনিক পর্যায় সূত্র মতে দীর্ঘাকার পর্যায় সারণী তৈরি করা হয়। আধুনিক পর্যায় সূত্র মতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আধুনিক পর্যায় সারণী তৈরিতে অনেক বিজ্ঞানীর মধ্যে বোরের অবদান সবচেয়ে বেশি হওয়ায় দীর্ঘাকার পর্যায় সারণীকে বোর পর্যায় সারণী বলা হয়ে থাকে। এই দীর্ঘাকার পর্যায় সারণীতে দীর্ঘ পর্যায়ে 10টি করে ডি ব্লক মৌল পর্যায় সারণীর মধ্যভাগে থাকে। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। আধুনিক পর্যায় সারণীতে মৌলের পর্যায় ভিত্তিক শ্রেণীবদ্ধকরণের মূল ভিত্তি হল মৌলের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। এরপর আমাদের জানতে হবে যে এস ব্লক মৌল। তার আগে আমাদের জেনে রাখা ভালো যে আমাদের 4টা ব্লক রয়েছে। একটি হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। তো 118টি মৌলকে এই 4টি ব্লকের মধ্যে ভাগ করা হয়েছে। এর ভিতরে প্রথম ব্লকটি হচ্ছে এস ব্লক। এস ব্লক মৌল গ্রুপ 1, 2 এর মৌলসমূহ এবং হিলিয়াম সহ এস ব্লক মৌল গঠিত হয়েছে। এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। এরপর আমাদের এটা জেনে রাখলে একটু ভালো হবে যে এস ব্লক মৌলের সংখ্যা 14টি, পি ব্লক মৌলের সংখ্যা 36টি, ডি ব্লক মৌলের সংখ্যা 41টি এবং এফ ব্লক মৌলের সংখ্যা 27টি। পি ব্লক মৌল যেসব মৌলের পরমাণুতে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায় তাদেরকে পি ব্লক মৌল বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে যে 13 থেকে 18 নম্বর গ্রুপের মধ্যে অবস্থিত। পি ব্লক মৌলের সংখ্যা 36টি। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো NH2 NP1 থেকে NH2 NP6। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই n এর মান অবশ্যই 2 থেকে 5-এর মধ্যেই হবে। ডি ব্লক মৌল যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়ে থাকে। চতুর্থ পর্যায়ের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এবং পঞ্চম পর্যায়ের ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম মৌলগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এছাড়াও ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায়ে ডি ব্লক মৌল আছে, তারা সবাই ধাতু। ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে যে 41টি। এখন আমাদের এর সাধারণ ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি তা হবে n-1 D1 থেকে 10 NS112। এখানে অবশ্যই n এর মান আমাদের মনে রাখতে হবে যে 4 থেকে 7-এর মধ্যেই হবে। ডি ব্লক মৌল সময়ের মধ্যে বিশেষ ধর্ম বিশিষ্ট কতগুলো মৌলকে অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে। যে সকল ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। অর্থাৎ আমরা জানি যে ডি ব্লক মৌলতে ডি অরবিটালে 0 থেকে 10 পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে অবশ্যই তা 1 থেকে 9-এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে। অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌলসমূহের পরিবর্তনশীল যোজ্যতা থাকে, তারা রঙিন যৌগ গঠন করে, তারা জটিল যৌগ গঠন করে, তারা প্রবাহক রূপে ক্রিয়া করে এবং তারা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না, কেননা এরপরে আমাদের বিস্তৃত আলোচনা রয়েছে এই সকল বিষয়ে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অবস্থান্তর মৌল আমরা আয়নের ক্ষেত্রে হিসাব করে থাকি। যেমন চতুর্থ পর্যায়ে ডি ব্লকভুক্ত স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক এই দুটি মৌল অবস্থান্তর মৌল নয়, কারণ তারা কেবল স্ক্যান্ডিয়াম 3+ আয়ন ও জিঙ্ক 2+ আয়ন গঠন করে। এখন যদি আমরা তাদের ইলেকট্রন বিন্যাস দেখি তবে দেখব যে স্ক্যান্ডিয়াম 3+-এ 3d0 এবং জিঙ্ক 2+-এ 3d10 হয়ে থাকে, যা আমাদের এই শর্তটাকে মানছে না। তাই স্ক্যান্ডিয়াম 3+ এবং জিঙ্ক 2+ অবস্থান্তর মৌল নয়। একইভাবে আয়রনের যদি আমরা হিসাব করি তবে সেখানে দেখব যে আয়রন 2+ আয়ন এবং আয়রন 3+ আয়নের মধ্যে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, অর্থাৎ এটাতে D5 এবং এটাতে D6। তাই যেহেতু এটি এই শর্তকে মানছে তাই আমরা বলতে পারি যে আয়রন একটি অবস্থান্তর মৌল। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল বটে। এরপর আমাদের আসছে এফ ব্লক মৌল। এইসব মৌলের পরমাণুতে সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে যায়। ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম থেকে পরবর্তী লুটেসিয়াম পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানয়েডস বলা হয়ে থাকে বা ল্যান্থানাইড সিরিজ বলা হয়ে থাকে। একইভাবে অ্যাক্টিনাইড থেকে পরবর্তী লরেন্সিয়াম পর্যন্ত 15টি মৌলকে অ্যাক্টিনয়েডস বা অ্যাক্টিনাইড সিরিজ বলা হয়ে থাকে।
এই দুটি শ্রেণীর অন্তর্ভুক্ত 30টি মৌলকে বর্তমানে আধুনিকতম পর্যায় সারণীর নিচেও লেখা হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে এই সাধারণ সংকেতের এনের মান 6 থেকে 7 পর্যন্ত হতে পারে। এ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয় তাদেরকে অন্তঃঅবস্থান্তর মৌল বলা হয়ে থাকে। ল্যান্থানাইট সিরিজভুক্ত মৌলে 4f অরবিটাল অসম্পূর্ণ থাকে এবং অ্যাক্টিনাইট সিরিজভুক্ত মৌলে 5f অরবিটাল আংশিক পূর্ণ থাকে। এরপর আসছে আমাদের ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখানে আমাদের একটি লাইনে জানতে হবে, সেটা হচ্ছে যে পর্যায় সারণীর সত্যিকার ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাছাড়া এখানে পড়ামতার কিছু নেই। আমি আশা করি যে আমরা 9-10-এ পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান কোথায়, তার পর্যায় নির্ণয় এবং তার শ্রেণী নির্ণয় আমরা সকালে জানি। তবুও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আমি চেষ্টা করব যে 1 থেকে 2 মিনিট ডিউরেশনের কোনো একটি ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দেওয়ার। কারণ আমি চাই না যে বড় বড় ভিডিও দেখে কারো কোনো সময় নষ্ট হোক। আমি চাই যে অতি সংক্ষিপ্ত আকারে যেন পুরো টপিকটা সবার ক্লিয়ার করে দেওয়া যায়। এরপর আসছে আমাদের এস ব্লক মৌল। এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। এস ব্লকের ধাতুসমূহ দুটি বিশেষ নামে পরিচিত। একটি হচ্ছে ক্ষার ধাতু, যা হচ্ছে গ্রুপ 1-এর মৌলসমূহকে বলা হয়ে থাকে, এবং আরেকটি হচ্ছে মৃৎক্ষার ধাতু, যা গ্রুপ 2-এর মৌলসমূহকে বলা হয়ে থাকে। ক্ষার ধাতু আরেক নাম হচ্ছে অ্যালকালি মেটালস এবং মৃৎক্ষার ধাতুর আরেক নাম হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস। এখন অনেকের মনে হতে পারে যে আমরা ইংলিশ নাম কেন পড়বো? ইংলিশ নাম অবশ্যই আমাদের লাগবে, কেননা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা ঢাকা ইউনিভার্সিটি অনেক প্রশ্নই ইংলিশ দিয়ে দিতে পারে। অনেক প্রশ্ন বলতে একটা বা দুইটা হালকাই দিয়ে দিতে পারে যে নিচের কোনটি এস ব্লকের ধাতুসমূহের অন্তর্ভুক্ত। দেখা গেল সেখানে ক্ষার ধাতুর বদলে অ্যালকালি মেটালস দেওয়া আছে এবং মৃৎক্ষারের বদলে অ্যালকালাইন মেটালস দেওয়া আছে। তো আমরা এইভাবে হলো চিনতে পারবো। তাই তাই তখন কিন্তু আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারি। তাই অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বাংলা নামের সাথে সাথে কয়েকটি ইংলিশ নাম আমাদের জেনে নিলেও কোনো ক্ষতি নাই। এরপর আসছে হলো ক্ষার ধাতু। পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে সবল ক্ষার ধাতব অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলো দেখলে আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। মৃৎক্ষার ধাতু, এদের NH2 যোজ্যতা ইলেকট্রন থাকে। এরপর আসছে হলো আমাদের এরা পানির সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে বিক্রিয়া করে। এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই, এরা পানির সাথে ধীরে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড ক্ষারক ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যা আমরা এই দুইটা বিক্রিয়া দেখলেই বুঝতে পারবো। এস ব্লক ধাতব মৌলসমূহের সাধারণ ধর্মাবলী। এস ব্লকে ধাতব মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু। এস ব্লকে মৌলসমূহ নরম ও নমনীয় হয়, এতটাই নরম হয় যে তা ছুরি দিয়ে কাটা যায়। যেমন সোডিয়াম ধাতুকে আমরা ছুরি দিয়ে কাটতে পারবো। গ্রুপ 1-এর ধাতুসমূহ এদের যোজ্যতা ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত হয় এবং গ্রুপ 2-এর মৌলসমূহ দ্বিধনাত্মক আয়ন তৈরি করে, কেননা গ্রুপ 2-এর মৌলসমূহে শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং গ্রুপ 1-এর শেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, যা তারা ত্যাগ করে দেয়। গ্রুপ 1 ও গ্রুপ 2-এর ক্যাটন সময়ে কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগসমূহ বর্ণহীন হয়ে থাকে। কেননা আমরা জানি যে অ্যানায়ন বা ক্যাটায়ন গঠনের সময় ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে হয়। আর এখানে যেহেতু ক্যাটায়নের কথা বলেছে, তাহলে অবশ্যই সেটি তার শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন আছে তা ত্যাগ করে অষ্টক গঠন লাভ করবে। এবং আমরা জানি যে কোনো একটি মৌল যদি অষ্টক গঠন লাভ করে তবে সেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না, সেখানে সবগুলো যুগ্ম ইলেকট্রন থাকে। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অযুগ্ম ইলেকট্রন না থাকে যৌগসমূহ বর্ণহীন হবে, লবণসমূহ বর্ণযুক্ত হয়। এই লাইনটা আমাদের না পড়লেও চলবে। এরপর আমাদের আসছে হলো ক্যাটায়ন সময়ে বিজোড় ইলেকট্রন না থাকে এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হয়। যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই অবশ্যই তারা ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে এবং তারা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকশিত হবে। এস ব্লক মৌল হলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, যেহেতু এটি গ্রুপ 1 এবং 2-এর দিকে অবস্থিত এবং আমরা জানি যে যত বাম থেকে ডানে যাওয়া যাবে আস্তে আস্তে এই তড়িৎ ধনাত্মকতার মান কমবে এবং তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। এস ব্লক মৌলসমূহ তীব্র বিজারক রূপে কাজ করে। এখন বিজারক রূপে কাজ করে কারা? অবশ্যই যারা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যারা জারণ ঘটায়, তারাই হচ্ছে বিজারক রূপে কাজ করে। আমরা মনে রাখতে পারি জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। এখন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কেন করে না সেটাও আমরা জেনে নিই। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ধাতুর পরমাণুগুলো তুলনামূলকভাবে আকারে ছোট। এদের নিউক্লিয়াস দ্বারা যোজ্যতা ইলেকট্রন অধিক আকৃষ্ট হয়, ফলে এদের আয়নীকরণ শক্তি অন্য সব এস ব্লক মৌলের চেয়ে বেশি হয়। বুনসেন শিখার তাপে এই মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রন উদ্দীপিত হয়ে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হতে পারে না, তাই এরা কোনো বিশেষ বর্ণ তৈরি করে না। কেননা আমরা জানি যে বিশেষ বর্ণ তৈরি করতে হলে অবশ্যই তাদের ইলেকট্রনের কক্ষপথের চ্যুতি ঘটতেই হবে। বেরিলিয়াম ব্যতীত এস ব্লক মৌলের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে।
ছোট আকারের জন্য কখনো বেরিলিয়াম 2+ আয়ন গঠিত হয় না। লিথিয়াম পরমাণু লিথিয়াম প্লাস আয়ন গঠিত করলেও এর অধিক চার্জ ঘনত্বের কারণে পোলার সমযোজী যৌগে তা পরিণত হয়। এই কারণে লিথিয়াম লবণ পানিতে কম দ্রবণীয়। যেসব যৌগ বেশি পরিমাণে সমযোজী হয়ে থাকে এবং কম পরিমাণে আয়নিক হয়ে থাকে তারা পানিতে কম দ্রবণীয় হয়ে থাকে। লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড প্রভৃতি পোলার দ্রাবক, অ্যালকোহল ও অ্যাসিটোন প্রভৃতি জৈব দ্রাবকে অধিক দ্রবণীয় হয়। অর্থাৎ এটা পানিতে তেমন দ্রবণীয় না, তবে অ্যালকোহল ও অ্যাসিটনে বেশি দ্রবণীয়। এখানে আমরা একটি অবজেক্টিভ দেখতে পারি যে কোনগুলো অপধাতু। অপধাতু আছে সিলিকন, জার্মেনিয়াম এবং আর্সেনিক। এটা আমরা একটি ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি যে জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। তো এগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমি পরে চেষ্টা করবো সবগুলো দেখিয়ে দেওয়ার। আজকে যেহেতু আমাদের রিডিং পড়ার দিন, তাই আমরা রিডিংয়ে আগে পড়িয়ে নিই। এস ব্লক মৌলের সময় রাসায়নিক বিক্রিয়া এদের বুঝে মনে রাখার নিয়ম। এখানে অনেক হাবিজাবি লেখা আছে, এগুলো আমাদের লাগবে না। আমি শুধু যেই লাইনগুলো মার্ক করে রেখেছি সেগুলো পড়লে চলবে। অধাতু সহ আয়নিক যৌগ গঠন, অর্থাৎ এস ব্লক মৌলের সমূহ অধাতু যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সাথে মিলিত হয়ে আয়নিক যৌগ গঠন করে। নাইট্রাইড ও কার্বাইডে আদ্র বিশ্লেষণ। আমরা জানি যে এস ব্লক মৌল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে অথবা কার্বনের সাথে বিক্রিয়া করতে, এবং আমাদের মনে রাখতে হবে যে এই নাইট্রাইড এবং কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে পুনরায় আদ্র বিশ্লেষণ হতে পারে। এটি হচ্ছে এস ব্লকের একটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে পানি সহ বিক্রিয়া, এটি আমাদের নাম জানলে চলবে। এটি হচ্ছে এরপরে হচ্ছে যে অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপন। আমাদের মনে রাখতে হবে যে এই এস ব্লক মৌলসমূহ যদি কোনো একটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তবে সেই অ্যাসিডের হাইড্রোজেনটা তারা প্রতিস্থাপিত করে ফেলে। এরপর আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, তা হচ্ছে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন, ব্যাখ্যা করো। এটি আমি যদি ব্যাখ্যা করি তবে তা হবে যে আমাদের মনে রাখতে হবে যে পানির ভিতরে যদি আমরা সোডিয়াম দিই তো তা কিন্তু বিস্ফোরণ ঘটাবে। তবে আমরা যদি এই সোডিয়ামটাকে কেরোসিনের ভিতরে দিই তবে সোডিয়ামের চারপাশে একটি লেয়ারে তৈরি হবে, যার ফলে এটি এই তরলের সাথে কোনো বিক্রিয়া করতে পারবে না, যার ফলে এই সোডিয়ামটা অনেক সেফ থাকবে। তাই সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। এরপর হচ্ছে যে প্রতিনিধি মৌল। এস ব্লক ও পি ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়ে থাকে, কেননা এরা আহ্বায়ক নীতি মেনে চলে। এখানে আমাদের 6টি অপধাতু সম্পর্কে জানতে হবে। সেগুলো হচ্ছে যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্টিবিয়াম এবং টেলোডিয়াম। এগুলো হচ্ছে সকলে সেমিকন্ডাক্টর বা অপধাতু, কেননা আমরা জানি যে অপধাতুরাই সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। পি ব্লক মৌলের বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু, কেননা এরা এস ব্লকের পরে অবস্থিত। তাই আমাদের মনে রাখতে হবে যে এরা অবশ্যই অধাতু হবে এবং এরা ধীরে ধীরে তড়িৎ ঋণাত্মকতা দেখাতে শুরু করবে। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পি ব্লক মৌলের সময় বিজারণ ক্ষমতা হ্রাস পায়। এখন বিজারণ ক্ষমতা কি? বিজারণ ক্ষমতা হচ্ছে জারণ প্রবণতা, এবং পি ব্লক মৌলের সময় জারণ ক্ষমতা হ্রাস পাবে যদি আমরা বাম থেকে ডানে যাই। অর্থাৎ জারণ ক্ষমতা কি? জারণ ক্ষমতা হচ্ছে বিজারণ প্রবণতা। কেননা আমরা জানি যে যতই হলো বাম থেকে ডানের দিকে যাবে সেই সকল মৌল আস্তে আস্তে ইলেকট্রন ত্যাগ করার চেয়ে ইলেকট্রন গ্রহণ করার ধর্মকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ তাদের জারণ ক্ষমতা এখানে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। একই গ্রুপের ওপর থেকে নিচে মৌলসমূহের বেলায় পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আয়নীকরণ বিভব হ্রাস পায় এবং ধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে মৌলসমূহের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে আমি যদি দেখি, এখানে লেখা আছে যে শেষ কক্ষপথ ও নিউক্লিয়াসের দূরত্ব বেশি হয়, সহজে এলে ইলেকট্রন ত্যাগ করতে পারে। পি ব্লকের মৌলসমূহ আবার পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যোগে দেখাতে পারে। এরপর আসছে আমাদের গ্রুপ 16। গ্রুপ 16 মৌলসমূহকে আমরা চালকোজেন বলে থাকি। চালকোজেন অর্থাৎ হচ্ছে আকরিক সৃষ্টিকারী মৌলসমূহ। অধিকাংশ পি ব্লক মৌল হচ্ছে অধাতু, এদের মধ্যে আবার 6টি অপধাতু বা মেটালয়েড রয়েছে। এরপর আসছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের বিশেষ ব্যবহার। এইগুলো আমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে যে হিলিয়াম হচ্ছে যে সবচেয়ে হালকা গ্যাসের পরে অবস্থিত, কেননা সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এরপরে হিলিয়াম গ্যাসের অবস্থান, এবং এটি হচ্ছে অদাহ্য। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে হিলিয়াম গ্যাস আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেমন গভীর পানির নিচে কর্মরত ডুবুরিগণের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে 80% হিলিয়াম এবং 20% অক্সিজেন থাকে। নিয়ন আলো উজ্জ্বল লাল বর্ণের ও কুয়াশার মধ্যেও দৃশ্যমান। আর্গন, বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস সময়ের মধ্যে আর্গনের পরিমাণ সবচেয়ে বেশি। বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ব্যবহৃত হয়। ক্রিপ্টন জেনন, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ক্রিপ্টন জেনন মিশ্রণ ব্যবহৃত হয়। রেডন, তেজস্ক্রিয় রেডন ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। তো
তো এই পর্যন্ত আমরা যদি দেখি তবে পি ব্লক মলের আমরা অনেক ধর্ম সম্পর্কে জানতে পেরেছি। এরপরের দিন আমরা পি ব্লকের গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 17 পর্যন্ত সকল ধরনের বৈশিষ্ট্যই দেখব। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। ধন্যবাদ।